আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। প্রথম আল্টিমেটাম ২১শে মার্চ ট্রাম্প ঘোষণা করেন ৪৮ ঘন্টার মধ্যে ইরান যদি নৌপথটি খুলে না দেয় তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোপুরি গুড়িয়ে দেওয়া হবে। বিশেষ করে বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো আগে লক্ষ্যবস্তু করা হবে, তিনি হুমকি দেন। প্রথম ডেডলাইন শেষ হওয়ার আগেই দ্বিতীয় আল্টিমেটাম ২৩শে মার্চ। ২ দিন পর ট্রাম্পের সুর কিছুটা নরম হয়। দুই দেশের মধ্যে খুবই ফলপ্রসূ আলোচনা দাবি করে তিনি জ্বালানি অবকাঠামোতে হামলার সিদ্ধান্ত ৫ দিনের জন্য পিছিয়ে দেন। দ্বিতীয় আল্টিমেটাম কাছাকাছি আসার সময় ট্রাম্প আবার তার আল্টিমেটাম পেছান ২৭শে মার্চ। তৃতীয় আল্টিমেটামে তিনি জানান ইরানের সরকারের অনুরোধে বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা তিনি আরও ১০ দিন পিছিয়ে দিয়েছেন। এর ফলে নতুন সময়সীমা দাঁড়িয়েছিল ৬ই এপ্রিল। ৬ই এপ্রিল ডেডলাইন যখন ঘনিয়ে আসে তখন ৪ঠা এপ্রিল ডোনাল্ড ট্রাম্প নতুন ডেডলাইন দেন যে আগামী ৪৮ ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালী খুলে না দেওয়া হয় দেশটিকে নরক বানিয়ে ফেলবেন বা পাথরের যুগে নিয়ে যাবেন। ৪ বার ডেডলাইন পরিবর্তন করে গতকালকে নতুন করে তার পঞ্চম যে ডেডলাইন তিনি সেটা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, চুক্তিতে যদি রাজি না হয় তাহলে বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলো গুড়িয়ে দেওয়া হবে। আজকেই কিন্তু রাত ১২টার মধ্যে সেই ডেডলাইন শেষ হতে চলেছে। দেখার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প তার নতুন ডেডলাইন পরিবর্তন করে আবার ডেডলাইন কি দেবেন, নাকি আজকে রাতেই সেই তার ঐতিহাসিক ডেডলাইন শেষ হওয়ার পর তিনি সেটা বাস্তবায়ন করবেন। দেখুন, এক রাতেই ইরানকে গুড়িয়ে দেওয়ার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেন যে এক রাতেই ইরানকে সম্পূর্ণভাবে শেষ করা সম্ভব এবং সে রাত হতে পারে আগামীকালকেই। যদি আজকের ডেডলাইন ইরান চূড়ান্তভাবে না মানে তাহলে তিনি সেটা বাস্তবায়ন করতে পারেন বা তার সামরিক বাহিনীকে সেই ধরনের নির্দেশ দিতে পারেন, এমন তিনি হুমকি দিয়েছেন। এখন ডোনাল্ড ট্রাম্প যখন তার চূড়ান্ত পঞ্চমবারের ডেডলাইন নিয়ে পরিষ্কারভাবে হুমকি দিচ্ছেন যে তিনি আর কোনো ডেডলাইন পরিবর্তন করবেন না, এটি আখেরি ডেডলাইন, ঠিক এমত অবস্থায় ইউরোপ কিন্তু সরাসরি ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের একেবারে অপর প্রান্তে দাঁড়িয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আনাদুনো এজেন্সি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম পলিটিকো সকল সংবাদ মাধ্যমে নিশ্চিত করছে ইউরোপীয় কমিশনের যিনি চেয়ারম্যান রয়েছেন আন্তোনিও কোস্টা, তিনি তার বক্তব্যে পরিষ্কারভাবে বলেছেন যে জ্বালানি অবকাঠামোতে হামলা অবৈধ এবং অগ্রহণযোগ্য। ইরানের জ্বালানি অবকাঠামোতে যুক্তরাষ্ট্র যে হামলা করতে চাচ্ছে সেটি সম্পূর্ণভাবে অবৈধ এবং অগ্রহণযোগ্য। ইউরোপ কোনো সহযোগিতা করবে তো দূরের কথা, উল্টো যুক্তরাষ্ট্রের এই প্রতিক্রিয়া বা এই ব্যবস্থার বিরুদ্ধে তারা জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলতে পারে, আনুষ্ঠানিকভাবে অ্যাকশনে যেতে পারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, কারণ এটি বৈশ্বিকভাবে জ্বালানি সংকটকে আরও তীব্র করবে। এক রাতে ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামরিকভাবে এটা সম্ভব তিনি দাবি করছেন। অপরদিকে যুদ্ধবিরতির আলোচনাও চলছে ইরানের সঙ্গে ৪৫ দিনের, যেটা প্রত্যাখ্যান করা হয়েছে। এখন যুদ্ধ একসঙ্গে চলবে, হয়তো এক সময় এই যুদ্ধ শেষও হবে। তবে এই যুদ্ধ শেষ করার জন্য ইরানের যে শর্ত, মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে সরিয়ে নিতে হবে, এই বিষয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থান কি হবে, তারা কি এই শর্ত মেনে চুক্তি করবে, এই বিষয়ে কিন্তু পরিষ্কার করেছে সংযুক্ত আরব আমিরাত এবং আরো কয়েকটি দেশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনীতিক উপদেষ্টা আনোয়ার গারগাস তার বক্তব্যে বলেন, ইরানের বর্তমান রণকৌশল ভবিষ্যতে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব কমানোর বদলে উল্টো আরও বাড়িয়ে দেবে। সংবাদ সম্মেলনে দেওয়া একটি ব্রিফিংয়ে গার্গস বলেন, আমরা উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের প্রভাব বৃদ্ধি পেতে দেখব, কোনো হ্রাস নয়। তিনি গুরুত্ব দিয়ে আরও বলেন যে আমাদের প্রধান নিরাপত্তার অংশীদার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমরা তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী করব। দেখুন, ইরান প্রসঙ্গে তিনি তার বক্তব্যে যুক্ত করেন, বিগত ২০ বছরে যদি কেউ প্রশ্ন করতেন যে আমিরাতের জন্য সবথেকে খারাপ পরিস্থিতি কোনটি হতে পারে, তবে আমরা বলতাম ইরানের সরাসরি পূর্ণাঙ্গ আক্রমণ। এখন আমরা ঠিক সেটাই দেখছি। এটি ছিল সবথেকে প্রতিকূল পরিস্থিতি এবং বর্তমানে আমরা এর সাথে খাপ খাইয়ে নিচ্ছি, আমাদের সহনশীলতা এবং পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা প্রমাণ করেছি। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে যে স্টেটমেন্টটি দেওয়া হয়েছে
রয়েছে সেটি পুরোপুরিভাবে সত্য না হলেও অনেক ক্ষেত্রেই কিন্তু সত্য। কারণ ইরানের যুদ্ধ শেষ হওয়ার পরও পুরো পৃথিবীর পরিস্থিতি রাতারাতি নাটকীয় পরিবর্তন হবে। ন্যাটো সামরিক জোট থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সামরিক জোট সকল কিছুতেই বড় ধরনের পরিবর্তন আসবে। কারণ ইরানের এই যুদ্ধ সকল স্তরের সকল ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। দেখুন, নিশ্চিতভাবেই এই যুদ্ধ শেষ হওয়া বা সামরিকভাবে যখন এটা স্থগিত হবে, এর পরপরই শুরু হবে নতুন অস্ত্র প্রতিযোগিতা। দেখুন, ইরানের সম্ভাব্য ভবিষ্যতের হামলা মোকাবেলার জন্য এই দেশগুলো নতুন নতুন জোট তৈরি করতে পারে, আর সমরাস্ত্র ক্রয়ের বলতে পারেন বড় ধরনের বন্যা বসিয়ে দিতে পারে। অস্ত্র ক্রয় করা হতে পারে বিভিন্ন সোর্স থেকে, সেটা শুধু যুক্তরাষ্ট্র থেকে হবে এমনটাই নয়। চীনের মতো দেশ থেকেও কিন্তু বিপুল পরিমাণের অস্ত্র তারা আমদানি করতে পারে। কৌশলগত বিষয় হলো যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতার, এই সকল দেশের কাছেই চীনের তৈরিকৃত ব্যালিস্টিক মিসাইল আছে। তবে এত হামলা ইরানের পক্ষ থেকে করার পরও তারা একটি ব্যালিস্টিক মিসাইলও ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা করেনি। দেখুন, বর্তমান ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড় নিয়েছে মধ্যপ্রাচ্য সংকট। স্নায়ু যুদ্ধের পর এই প্রথম পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ও চীন একযোগে এবং প্রকাশ্য ভাষায় মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক তৎপরতা বন্ধের কড়া হুঁশিয়ারি দিয়েছে। পর্দার আড়ালে কোনো কূটনীতিক চিঠি নয়, বরঞ্চ সরাসরি এবং সমন্বিত ভাষায় এই বার্তা বিশ্বজুড়ে এক নতুন সংঘাতের সংকেত দিচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ইরানকে নিখুঁত হামলায় সরাসরি সহায়তা করছে মস্কো। রাশিয়ার ক্যানপাস বি স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে মার্কিন রণতরী যুদ্ধ বিমানের অবস্থান সম্পর্কে রিয়েল টাইম তথ্য ইরানকে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে চীনও বসে নেই। বেইজিং ইরানকে তাদের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম এবং উন্নত রাডার প্রযুক্তি প্রদান করেছে, যা মার্কিন স্টিলথ যুদ্ধ বিমান যেমন B-21, B-2 কিংবা F-35 এর মতো যুদ্ধ বিমানকে শনাক্ত করে সেগুলোর কার্যকারিতা কমিয়ে দিয়েছে। দেখুন, অনেক ক্ষেত্রেই কিন্তু অভিযোগ রয়েছে যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়া এবং চীনের যারা উচ্চপদস্থ সামরিক প্রযুক্তিবিদ, বিশেষ করে চীনের প্রযুক্তিবিদরা সরাসরি এখন ইরানেই অবস্থান করছেন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে শক্তিশালী ভূমিকা পালন করার জন্য টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন। আর এই সকল কিছুই কিন্তু একটা ঠান্ডা যুদ্ধ। দেখুন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ শুধুমাত্র ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা, সামরিক যে উত্থান রয়েছে তাকে নিবৃত করাই নয়, মধ্যপ্রাচ্যে চীনের যে প্রভাব বাড়ছে সেটাকে আটকানোর জন্য কিন্তু তাদের প্রচেষ্টা ছিল। তাদের সামরিক শক্তি, তাদের সামরিক কমান্ড এবং সকল কিছু এখনো কতটা আধুনিক এবং চাইলেই শত্রুকে গুড়িয়ে দিতে পারে তা প্রমাণ করার জন্যও কিন্তু তারা এই মিশনটি তৈরি করেছিল এবং বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। দেখুন, সেটা ভিন্ন বিষয় যে প্রভাব বলয় বাড়াতে গিয়ে উল্টো প্রভাব বলয়গুলো কিন্তু আরো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে এটাও একটা বাস্তবতা যে যুদ্ধ শেষ হলে এই মধ্যপ্রাচ্যের দেশে আরো বিপুল পরিমাণে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সুযোগ হবে। কারণ সকল দেশগুলোই নতুন করে আরো বড় ভিত্তিতে ইরানের যে সম্ভাব্য ভবিষ্যতের হামলা তা মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ক্রয় করবে। এই ক্ষেত্রে ইসরায়েল থেকেও অস্ত্র ক্রয়ের সম্ভাবনা রয়েছে। সুতরাং আরেকটি বড় শীতল যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এই যুদ্ধ শেষ হলেও এটাই পরিষ্কার। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।